বন্ধুরা, এই সেই কূপ বেহুলা নিজে ব্যবহার করতেন এবং তাদের পারিবারিক কূপ এটাকে বলা হয়। এই কূপের নাম হচ্ছে পঞ্চকূপ। বন্ধুরা, এই সেই জায়গা যে জায়গাতে বেহুলার ব্যবহৃত সেই স্বর্ণের নৌকা এখানে ডুবে যায়, তার কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই সেই জায়গা, এই সেই প্রাচীন আমলের বাজার স্থান যেখানে বেহুলার সাথে লক্ষেন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়। সেই জায়গাটি হচ্ছিল এখানে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি বটগাছ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমি যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা বিনসারা গ্রাম। বিনসারা গ্রামে আমি অবস্থান করছি। আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে মনসা মঙ্গল কাব্যে রচিত যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, ভারত এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ঘটনা, সেটি হচ্ছে বেহুলা লক্ষেন্দ্র। এবং আমি যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে সেই বেহুলার বাবার বাড়ি, ঐতিহাসিক সেই বেহুলার বাবার বাড়ি। এখানে রয়েছে তখনকার সময় ব্যবহৃত বেহুলার কূপ, এবং আরও রয়েছে লক্ষেন্দ্রের সাথে প্রথম যখন সাক্ষাৎ হয় যে বাজারটি, সেই বাজারটির অবস্থানও এই এলাকাতেই। আপনাদেরকে সব কিছু আজকে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। আশা করি অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই যে এখন আমরা যে রাস্তাটি অতিক্রম করছি এইটি একটি গ্রাম্য রাস্তা। দেখুন, গ্রাম্য রাস্তা হলেও কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে বিশাল বড় বড় গাছ লাগানো, আর এই যে দেখুন দিগন্তের পর দিগন্ত ধানের ক্ষেত, সবুজের নীলাভূমি, কি চমৎকার দেখতে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আরও কি কি দেখতে পাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে এখন আমরা যে হাইওয়েটি অতিক্রম করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল ঢাকা নাটোর মহাসড়ক। আর এখন যে জায়গাতে আমরা অবস্থান করছি এটি হচ্ছে চলন বিলের মাঝে। দেখুন, এই হাইওয়েটি চলে গেছে পুরো চলন বিলের মাঝ দিয়ে। আর কি অসাধারণ ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, বিশাল সবুজের ভরা মাঠ দেখতে পাচ্ছি এবং অনেক বড় বড় পুকুর এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বর্ষাকালে এখানে অন্যরকম একটা পরিবেশ হয়, সেটি হচ্ছে রাস্তার দুপাশে জলে থই থই করে বিশাল বড় বড় ঢেউ এসে হাইওয়েতে লাগে। অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই হাইওয়েতে যখন বর্ষাকালে আপনারা জার্নি করবেন। বন্ধুরা, এই যে এখন আমরা দীর্ঘক্ষণ জার্নি করে আসার পরে আমরা যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে তারাস উপজেলা পৌরসভা। আমরা এখানে একটু রেস্ট নেব। আর আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে কিছু প্রাচীন আমলে কিছু মন্দির রয়েছে, যেমন 300 বছর 400 বছর পুরনো কিছু মন্দির এখানে রয়েছে। তো আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো বা আপনাদেরকে দেখাবো 400 বছরের পুরনো মন্দির কেমন দেখা যায়। তো আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। জি দাদা, আপনার হচ্ছে এই মন্দির সম্পর্কে আপনি একটু যতটুকু জানেন আর কি বলবেন।
এখানে যে আগে যে জমিদার ছিল তারা সে বনমালী রায় বাহাদুরের সময় মন্দির করা। শুনেছি যে এই মন্দিরটা একসময় বিলের মধ্যে একটা জমি, এটা তো একটা পুরা তারাস থানার, এটা হলো আদি জায়গা তারাস উপজেলার সবচেয়ে প্রাচীন জায়গা। সবচাইতে উঁচু জায়গা এটাই ছিল। এখানে মনে করেন শুধু এই জায়গায় একটা দ্বীপের মতো ছিল আর সম্পূর্ণ ছিল জলমগ্ন। এখানে দুইটা প্রোগ্রামই বড় প্রোগ্রাম বড় হয়। প্রোগ্রাম। এই দুইটা প্রোগ্রাম। ঠিক আছে, আপনার নাম কি দাদা? আমার নাম দিলীপ কুমার রায়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো এই যে এখন যে মন্দিরটার আমরা ভিতরে প্রবেশ করব, এই মন্দিরটি হচ্ছে হলি জয়কালী মন্দির, আর এই মন্দিরের বয়স হচ্ছে হলি আপনার 300 বছর। আমরা এখানে স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারলাম এই মন্দিরটি হচ্ছে 300 বছরের পুরনো একটি মন্দির। তো আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করে আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরে কি অবস্থান আছে এবং মন্দিরের ভিতরে কি পরিবেশ। বন্ধুরা, এই যে এখন আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখুন, প্রাচীন আমলের সেই মন্দির, 300 বছর 400 বছর পুরনো মন্দিরের ভিতরে কি চমৎকার পরিবেশ আমরা দেখতে পারছি। আর এই মন্দিরের ছাদে এখনও আমরা দেখতে পারছি তখনকার সময় যে কাঠ ব্যবহার করা হতো, সেই কাঠগুলো এখনও রয়েছে। বন্ধুরা, এই আঙ্কেলরা ঢাকা থেকে এসেছে। ঢাকা থেকে এসে তারা এই 200 বছরের পুরনো মন্দির দেখে তাদের অনেক ভালো লেগেছে। এইরকম একটি অনুভূতি তারা শেয়ার করলো। তো এখন চলুন আমরা এই মন্দিরের যে পরিচালনার দায়িত্বে আছে ঠাকুরদা, তার সাথে একটু কথা বলবো। তিনি ওই নাটোরের মহারাজা স্টেটেরই একজন কর্মী ছিলেন। ও আচ্ছা আচ্ছা, তার ওই রাজা ওনাকে এই জমিদারি স্টেটটা দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, তখন তিনি এই মন্দিরগুলো নির্মাণ করেন। আচ্ছা, সেখানকার একজন। বন্ধুরা, যেমনটা শুনতে পারলেন, এই যে এই মন্দিরের এক ঠাকুরদার সাথে কথা বলছি। তিনি এখানে বলছে এই মন্দির নাকি 200 বছর পুরানো মন্দির। 200 বছর পুরানো মন্দির আপনি দেখতে পাচ্ছেন। আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটি মন্দির। আর আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান করতে আসলে কোনো সমস্যা হয় কিনা এবং এই জাতীয় কোনো প্রবলেম হয় কিনা? না, এটা হচ্ছে প্রভুর কৃপায় আমাদের এগুলো কোনো রকম সমস্যা হয় না। সাম্প্রদায়িকও কোনো সমস্যা নাই। বা আমরা আরও এখানে যথেষ্ট মুসলিম কাস্টের থেকে যথেষ্ট অনুদানও পাই আমাদের এই সেবার জন্য। তারা অনেক আমাদেরকে হেল্প করে। তো বন্ধুরা, যেমনটা শুনতে পারলেন, এই যে এখানে এই যে ঠাকুরদা বলল, এখানে তাদের ধর্ম পালনে কোনো সমস্যা হয় না এবং কি মুসলমানরা ওনাদেরকে সহযোগিতা করে থাকে যতটুকু পারে, এবং সাম্প্রদায়িক যে কোনো দ্বন্দ্ব এখানে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মন্দির দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব নেই। এদিকে এদিকে বিলসারা দিক না, এবং বিলসারা দিক না, বিলসারা। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে তারাস উপজেলা, এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি বিনসারা নামে একটি গ্রাম। সেই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রামের ভিতরে একটি উপজেলা এবং কি অসাধারণ লাগছে, খুব জামযাত্রায় এবং সবুজের লীলাভূমি, ছোট ছোট বাড়ি, 3 সিট বিল্ডিং সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশের ভিতরে আমরা যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, এই যে আমার সাথে আমার আঙ্কেল আছে, মামুন আঙ্কেল আছে। বন্ধুরা, এই যে এখন আমরা 300 বছরের পুরনো মন্দির দেখে আমাদের আবার যাত্রা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পারছি। এই যে রাস্তার পাশে সারি সারি তাল গাছ এবং কি চমৎকার দেখতে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আমাদের আরও বেশ কিছু রাস্তা যেতে হবে। গেলে তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বেহুলার যে কূপ আমরা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেইটা আমরা দেখতে পারবো। তো আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই যে এখন আমরা সেই বেহুলার গ্রামে চলে এসেছি। এখানে এই গ্রামটির নাম হচ্ছে বিনসারা গ্রাম, কিন্তু আমরা সেই বাড়িটা চিনতে পারছি না। কিন্তু এই যে এখানে স্থানীয় এক ভাই, আমরা তার সাথে একটু কথা বলি, তিনি আমাদের হয়তো অ্যাড্রেস দিতে পারবে। তো আমরা এই যে ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, বাড়িটা হচ্ছে এইদিকেই দেখুন, প্রত্যন্ত অঞ্চলের একদম মেঠোপথের রাস্তা। বন্ধুরা, এই যে এখন আমরা যে জায়গাতে চলে এসেছি, এই দুইটা বাড়ি পরেই নাকি বেহুলার বাড়ি, কিন্তু এখানে দেখুন রাস্তা শেষ।
বন্ধুরা এই যে এখন আমরা বেহুলার কূপের পাশে চলে এসেছি। দেখুন এখানে এই যে আমরা বেহুলার সেই ব্যবহৃত কূপ দেখতে পাচ্ছি, কিন্তু এই এলাকার এক মুরব্বী আঙ্কেলকে পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। কথা বলে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তাই আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এখানকার স্থানীয়। জি, আচ্ছা, এই যে এই বেহুলার যে এই ইতিহাস শুনি এগুলার, আপনি আসলে এলাকার তো আপনি তো ভালো জানার কথা। জি, তা আপনারা কতটুকু শুনছেন? হ্যাঁ আমি শুনছি অনেক বিস্তারিত, এটা আসলে সত্য ঘটনা। এখানে বেহুলা কূপ আছে, একটা নৌকা আছে, একটা পাথর ছিল। এই কূপটা যখন খনন করে 48টা সাপ বের হয়েছিল, যে ছোট ছোট সাপ, যেটা বয়ামের ভিতরে রাখা যায়। এটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে ওটা নিয়ে গেছে অনেক দিন আগে, যখন এটা ঝালায় দেন। এবং এটা আমাদের জায়গার উপরই পড়ে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এটা আমাদের বাসা, এটা আপনাদের জায়গা। তো ভাইকে পায়ে গেছি। ও, এর ভিতরে অনেক পুরনো জিনিস আছিল, ওই ঝালানোর সময় সব বদনা ইত্যাদি জিনিসপত্রও পাওয়া গেছিল। ও, অনেক ঐতিহ্যবাহী। ওগুলো কিসের, কাঁসার না? কাঁসার আছে, আপনার ওই পিতলের আছে, আবার দেখা যাচ্ছে একটা মাটির আছে, মনে হচ্ছে সোনা, এটা এরকম লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো ওই যে নৌকার বিষয়ে নৌকার বিষয়টা, নৌকাটা আমরা শুনছি যে আপনার অনেক দূর থেকে ওখানে আসছে, এসে ওখানে দেবে গেছে, দেবে যাওয়ার পরে নৌকার ডিজাইন হয়েছে, হওয়ার পরে ওইভাবেই আছে। এটাও শুনছি আমরা যে ওই নৌকার উপর যদি কেউ মানে কোদাল দিয়ে কোপ টোপ দিত, তাহলে লাখ মুখ দিয়ে রক্ত বের হইতো, সে লোক মারা যেত। কিন্তু আমরা কোনোদিন দেই নাই, দেখিও নাই, কিন্তু শোনা কথা এটা। শোনা কথা। জি। আর এখন কি নৌকার কোনো চিহ্ন বা এখনকার নৌকার চিহ্ন আছে ওই জমির ভিতরে। আছে না? জি। আচ্ছা, আমরা সেখানেই যাব। তো ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ভাবছেন আপনার বাড়ি এখানেই? জি, ভাইদের বাড়ি এখানে, ভাইয়ের জায়গা আমাদের জায়গার উপরে এটা পড়ছে। ওটা এই কূপটা জি, আপনাদের এখন জায়গায় আমরা এটা দিয়ে দিছি সরকারি সরকারের কাছে এটা দিয়ে জি। দিয়েছেন। আচ্ছা, এবং এখানে আমাদের এমপি মহোদয় ছিল আমজাদ হোসেন মিলন, উনি এটা সংস্কার করে দিয়েছে সুন্দর করে। আচ্ছা, এখন এই যে বেহুলার যে ইতিহাস, একটা ঐতিহ্য, জি। এটা কি সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট বা সরকারি থেকে কোনো রকমের ব্যবস্থা নিয়েছে জি, আপনাদের এটা এলাকায় সরকার এসে? করে দিয়েছে। আমরা চাচ্ছি এটা সামনে আরো উন্নত করে, এটা একটা আনন্দ কেন্দ্র যদি হইতো, তাহলে আমাদের একটু উন্নয়ন হতো, প্লাস ভালো লাগতো। বন্ধুরা এই যে এখন যে আমরা অবস্থান করছি, দেখুন একদম সেই কূপের একদম নিকটে চলে এসেছি। আপনাদেরকে এই পুরো কূপটাই ঘুরে ঘুরে দেখাবো। আর আপনাদেরকে দেখাই, দেখুন কি বিশাল বড় কূপ। এখানে ভিতরে আরো 4টা কূপ রয়েছে, এই কূপের ভিতরে নিচে আরো 4টা কূপ রয়েছে। সেই জন্য এই কূপকে অনেকে পঞ্চকূপ বলেও ডাকে এবং বেহুলার কূপ বলেও ডাকে। এটা হচ্ছে মূলত বেহুলাদের পারিবারিক কূপ। তার মানে এই স্থানটাই হচ্ছে বেহুলার বাবার বাড়ি ছিল, ঐতিহাসিক বেহুলার বাবার বাড়ি। তো আপনারা এই আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে 80-র দশকে যখন এই কূপটা খনন করা হয়, তখন যারা এই কূপ খনন করে তারা কিছু সাপ, ছোট ছোট কিছু সাপ পায়, এবং তখন থেকেই এইটা আসলে সামাজিক মাধ্যমে পত্রিকায় লেখালেখি হয়। তখন থেকেই এটা মানুষের নজরে চলে আসে, এবং তখন থেকেই এটা এলাকার যে স্থানীয় লোকজন আছে তারা গবেষণা করে বের করে যে হ্যাঁ এইটাই বেহুলার বাড়ি এবং বেহুলার বাবার বাড়ি, এবং তখন থেকেই এখানে পর্যটন আসা শুরু করে। আর এই যে আমার পাশেই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, এই মাঠটি হচ্ছে আপনার বেহুলার বাবার বাড়ি ছিল। এখানে এখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর ঠিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশেই ছিল এক বিশাল বড় নদী। এই নদীটি হচ্ছে আপনার সরাসরি মহাস্থানগড়ের সাথে অ্যাটাচ ছিল, এবং এই নদীতেই আপনার লক্ষেন্দারের বাবার যে নৌবহর ছিল, বাণিজ্যিক নৌকা ছিল, সেটা এই নদীতেই ডুবে যায়। সেই জায়গাতেও এখানে কিছু ধ্বংস অবশেষ রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা একটু সেই নদীর ভিতরে যাব, এবং এখানে নদীর কি অবস্থা, কি হালচাল, সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো। চলুন আমাদের সাথেই থাকুন। বন্ধুরা এই যে এখন যে আমরা অবস্থান করছি, এটা বিশাল বড় একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। এইটাই হচ্ছে বেহুলার বাবার বাড়ি। এখানে লেখা রয়েছে যে আমরা এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, এই যে পাশেই দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং এই সাইডে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, এবং প্রাথমিক বিদ্যালয়ের ওই যে উপরে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ঐতিহাসিক বেহুলার বাড়ি। আর ঠিক পাশেই রয়েছে একটি নদী, এই নদী সরাসরি বগুড়া মহাস্থানগড়ের সাথে অ্যাডজাস্ট, এবং আমরা সেই নদীটাও একটু দেখব। এবং চলুন আমরা এখন সেই নদীর দিকে যাচ্ছি।
বন্ধুরা এই যে এখন আমরা চলে এসেছি একদম সেই নদীর মাঝখানে। এই যে দেখুন এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী এবং নদীর র্যাক দেখা যাচ্ছে। নদীতে এখন পানি নেই, এখন যেহেতু শুকনো মৌসুম, এখন নদীতে কোনো পানি নেই। তবে যে নদীর যে এখানে বিশালতা সেটা আমরা এখানে বুঝতে পারছি এবং ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নদীতেই আপনি একসময় শত শত নৌযান চলাচল করতো। আর এই এলাকাটা, এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই বেহুলার বাবার বাড়ি, এই এলাকা টোটাল এলাকায় একটা বাণিজ্যিক নগরী ছিল। এখানে সব ব্যবসায়ী কাজের জন্য বিভিন্ন পণ্য নিয়ে আসতো এবং বেচাকেনা করতো। আর এই ঠিক পাশেই এখানে হচ্ছে লক্ষেন্দারের বাবার যে নৌবহর ছিল সেটা ডুবে যায় এবং তার ধ্বংস অবশেষ কিছু ওখানে রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এলাকার স্থানীয় মানুষের মাধ্যমে কথা বলে। তো আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধুরা এই যে এখন আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি, ঠিক আমার ডান পাশে যে দেখুন কি চমৎকার একটি দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ধান ক্ষেতের মাঝখানে দেখুন, দুনো পাশে ধান ক্ষেতের মাঝখানে আমরা একটা নৌকার দৃশ্য দেখতে পাচ্ছি। এই জায়গাতেই নাকি লক্ষেন্দারের বাবার নৌকা এবং ডুবে যায় এবং নৌকার কিছু ধ্বংস অবশেষ ওই জায়গায় রয়েছে। তো আমরা এখন একটু ওই জায়গাতে যাব যে আপনাদেরকে বিস্তারিত। বন্ধুরা এই যে এখন আমরা সেই জায়গাতেই অবস্থান করছি। যে দেখুন আমরা দূর থেকে যে নৌকার যে একটা দৃশ্য দেখতে পারলাম, আমি এখন ঠিক সেই জায়গার মাঝখানে অবস্থান করছি। যে দেখুন এখানেই নাকি সেই লক্ষেন্দারের বাবার যে আপনার বাণিজ্যিক নৌকা যে ধ্বংস হয়েছিল এবং ডুবে গিয়েছিল, তার কিছু ধ্বংস অবশেষ এই জায়গাতেই মাটি চাপা পড়ে আছে। এবং এখানে কেউ কোনো ফসল আদি এই কৃষক ভাইরা রোপণ করতে পারে না তারা, এবং এখানে কোনো মাটি উত্তোলন করতে পারে না, করলে নাকি তাদেরকে অমঙ্গল হয়, গলায় দিয়ে রক্ত আসে এবং নাক দিয়ে রক্ত আসে, এরকম একটা দৃশ্য নাকি এরকম হয়, এরকম একটা ঘটনা ঘটে। সেই ব্যাপারটাই এলাকার লোকজন আমাদেরকে জানালো। আমরা এই জায়গাতে আরেকটি তথ্য জানতে পারলাম, সেইটি হচ্ছে এখানে কেউ বলছে যে এখানে বেহুলার একটি স্বর্ণের নৌকা ছিল, সেই নৌকাটি এখানে ডুবে যায়, যে নৌকাটি বেহুলা নিজে ব্যবহার করতেন। তো আবার কেউ কেউ বলছে না, এটা লক্ষেন্দারের বাবার যে বাণিজ্যিক যে আপনার নৌকার বহর ছিল সেটাই এখানে ডুবে যায়, তারই কিছু ধ্বংস অবশেষ এখানে নিচে পড়ে আছে। আমরা দুটোটাই বিষয়ে এই এলাকার লোকজনের কাছে জানতে পারলাম। তো এটার যেহেতু সঠিক কোনো ইতিহাস নাই এবং সঠিক কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারলাম না, তো এটা লোককথার মাধ্যমেই আমরা এলাকার স্থানীয় মানুষের কথার মাধ্যমেই যতটুকু জানতে পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখানে আপনারা হয়তো বলতে পারবেন যে এটা হচ্ছে এটা কাল্পনিক একটি এই এখানে দৃশ্য তারা এখানে স্থাপিত করেছে, কিন্তু না, এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোনো পাশে কিন্তু ধান লাগিয়ে রাখছে এখানকার কৃষক ভাইয়েরা। নৌকা যেটাকে বলা হয় যে জায়গাটা তারা ওখানে রেখেছে যে বেহুলার নৌকা, এবং ঠিক পাশেই আমরা অসংখ্য পুকুর দেখতে পাচ্ছি। দেখুন এই যে এখানে অসংখ্য পুকুর, আর এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই নদী ছিল, কালের বিবর্তনে এটা পুকুর হয়েছে এবং তারা অনেকেই বাড়ি বানিয়েছে এখানকার নদীর। আর এরকম চিহ্ন নেই, তবে এই পাশ দিয়ে ঠিক এই পাশ দিয়েই নদী ছিল এবং এই নদীতেই এখানে যাতায়াত করতো। কিন্তু আপনি এখানে দোকানদারি করেন, আপনি এখানকার স্থানীয়। এই যে আমরা এখানে একটা কূপ দেখতে পাচ্ছি, এই যে এটা বেহুলার যে তার ফ্যামিলি পারিবারিক কূপই বলা হবে, যেহেতু তার বাবার বাড়ি কেটেছিল। এটা আসলে আপনারা কতটুকু সত্যতা আপনারা দলিল দিচ্ছেন, কতটুকু মানুষের কাছে শোনা কথা, আমার শোনা কথা। এই জিনিসটা বেহুলার বাপের বাড়ি ছিল এই জায়গায় এই কূপের পানি তারা পরিবারের লোকজন ব্যবহার করতো। আগে আমরা ছোটবেলা কূপের পানি ব্যবহার করছি, কূপের পানি খাসি, কিন্তু সেই কূপটাই এরা বড় করে করেছে, এটার নাম পঞ্চকূপ। এই কূপটার ভিতরে আরো 4টা কূপ আছে, আর এখানে আরো 4টা কূপ আছে, ওই কূপগুলি থেকেই পানি ওঠে। এখন চৈত্র মাস থেকে এখন পানি নেই, কিছুদিন পর যখন জোয়ার আসবে তখন আবার পানি হবে। এই পানি দিয়েই ওরা ওই পরিবারটা এই পানিতে খাওয়া দাওয়া, গোসল সমস্ত কাজকর্ম করছে, পারিবারিক কাজ। আর এখানে ওই আপনার যে এই কূপ যে আপনার 4টা কূপ আছে, এখানে কি ঝর্ণাও আছে? হ্যাঁ, ঝর্ণা আছে। এটা আপনারা কি দেখেছেন? না, এটা আমরা দেখেছি, আমরা নিজে দেখেছি। এই কূপটার ভিতরে মাটির পাটা ছিল, 4খান করে পাটা ছিল। এই মাটির পাটগুলো উঠা দিয়া এই 3টা কূপে 4খান করে পাট, সিমেন্টের পাট দিয়ে বসেছে। আর একটা কূপে 13টা পাট দিয়ে বসানো আছে, এটা অনেক গভীর। ওইটার থেকে পানি ওঠে, ওইটার থেকে, আর ভিতর থেকে ওই পরিষ্কার করে বললে ছোট ছোট সাপ বাড়ায়। আর এই দেখা ওই শোনাবো কথা, আমার যে ওইটা হচ্ছে ওই সাপই বলে লক্ষেন্দ্রের কামড় ছিল, দিয়ে ওই সাপই আমরা আর একটা জিনিস এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছিল যে ওই পাশে ওই যে আমরা একটা ওই ধানের ক্ষেতের মাঝখানে অনেকটা নৌকার একটা মডেলের একটা জায়গা আমরা এখানে ফাঁকা দেখলাম। মনে হচ্ছে যে ওখানে একটা নৌকা হয়তো মাটির খুব পাতলা আবরণ দিয়ে ঢাকা রয়েছে নিচে, এবং চারপাশে ধান লাগানো। এই বিষয়গুলো এটা ওই আমার সেই শোনা কথাই, কিন্তু এটা কিন্তু শোনা কথা আমার শুনে যায়।
এর লক্ষেন্দারের বাড়ি ছিল সেই বগুড়া মস্তান উজানিনগর। আর এটা এখন বিনশালা গ্রাম হয়েছে, এটা এই গ্রামের নাম ছিল আগে নিশানীনগর। ওই দেশে লক্ষেন্দার ওই নৌকাত করে বলে বাণিজ্য করে আসছে এই জায়গায় ব্যবসা করার উদ্দেশ্যে। আসার পরে বেহুলাকে দেখা বেহুলাকে পছন্দ করার পরে ওই জায়গায় ওই নৌকার মধ্যে যে মালধনগুলি ছিল ওই মালধনগুলি সহকারে ওই নৌকা ওখানে তোলা যায়। আর ডুবে যাওয়ার পরে তখন ওই মানে তখনকার মানুষ তো আগেকার বিনাশ হয়ে গেছে, মালগুলি বিনাশ হয়ে গেছে, তখন সেই ওই সূত্রেই ওই নিশানীনগরের পরিবর্তে বিনশালা গ্রাম হয়েছে। সেই সূত্রেই গ্রামের নাম না বিনশালা ওই সময় থেকে। কিন্তু এখানে আমরা আর একটা বিষয় জানতেছি, সেটা হচ্ছে ওখানে যে চতুর সাইডে ধান দেখলাম কিন্তু মাঝখানে একটু ফাঁকা জায়গা, ওখানে আসলে ওই জায়গাতেও কোনো কিছু আবাদ করলে কোনো সমস্যা হয় কি না এই বিষয়ে কিছু আপনারা জানেন? এটা ওখানে কোনোদিনও কেউ আবাদ করে না। তারপরে আগেকার ওই যখন এই কূপটা প্রথমে দোপা আসলে সামান্য দোপা আসলে পরে এটা যখন ওই এই ফকির এসে এই কুয়াটা পরিষ্কার যখন করে তখন ওই নৌকার জন্য ওটা খুঁড়েছিল বলে রাতে স্বপ্নে দেখাচ্ছে যে এটা খুললে বা তুমি লাখ মুখে রক্তটা মারা যাবে, তুমি কালকে এই জন্য ওই বিশ্বাসে কেউ ওই জায়গায় খুঁজে দেখো না আর ভিতরে কি আছে বা ওই জায়গায় যারা কৃষিকাজ ওখানে করে এবং তারা ওখানে এই জিনিসটা নষ্ট করে না। তাহলে এখানে আগে আপনার বাণিজ্যিক একটা প্রাচীন সময় একটা বাণিজ্যিক নগরী ছিল এবং বেহুলার শ্বশুর যে লক্ষণের বাবা যেটা তিনি তো সদাগর ছিলেন। হ্যাঁ সদাগর ছিলেন। তার ওই বাণিজ্যিক কাফেলা এখানে এক সময় আসে এবং এখানে ওই জায়গায় তলিয়ে যায়, সেই রকম একটা ইতিহাস আপনারা জানেন। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে যে আপনারা এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রাচীন কিছু নিদর্শন এখানে চিহ্ন এখনো রয়েছে এবং কালের বিবর্তন হয়তো হারিয়ে যাবে সংস্কার না করলে, তাহলে আপনার গভর্নমেন্টের কাছে এবং যারা এগুলো পরিচালনা করে তাদের কাছে আপনাদের এলাকায় দাবি দেওয়া আছে বলতেন? এর আগে অনেক মিডিয়ার লোকজন আসছে, আমরা বলছি যে এই ভিতরে যে নেট দেওয়া হয়েছে চারির মধ্যে যে একটা নেট করে দেওয়া হতো, সামনে একটা গেট করে দিয়ে গেলে ভিতরে লোকজন মানে ইয়ে করা ওই সাল বল ওই জিনিসগুলি ভেঙে ধরে ফেলাচ্ছে। এই জন্য এটা দরকার, সরকারের নজর দেওয়া দরকার, এই জিনিসটা একটু দর্শনীয় স্থান। এই জন্য এই জিনিসটা বহু লোক দেখবে না, সেই যে কালকের থেকে এই ঈদের পরের দিন থেকে খুব অনেক লোক দেখতে আসছে। এই জিনিসটা সরকার যদি উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করে দিতে হলে দেখার মতো সিস্টেম করে, মানুষ শোনে যে জানে যে ওই জায়গায় গেলে আবার একটা ঐতিহাসিক জিনিস আছে কিন্তু আইসা দেখে কিছুই নাই, দেখার মতো কিছু নেই। এই জন্য এটা সরকারের উপর দাবি, সরকার যদি এই কাজটা করে দিল নি তাহলে সবাই আল্লাহ দেখে আসে দেখা না দেখে তার মনটা ভালো হলো। আপনাদের এলাকায় একটা পর্যটন কেন্দ্র হয়ে গেল। পর্যটন কেন্দ্র হলো নি। আচ্ছা, অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আচ্ছা, তো বন্ধুরা যেমনটা শুনতে পারলেন এই যে আঙ্কেল মোহাম্মদ ইউনুস আলী আঙ্কেল তিনি যেমনটা বললো যে এখানে আমি আরও অনেকের সাথে কথা বললাম স্থানীয় ভাইদের সাথে, তাদের একটাই দাবি যে আমাদের এখানে প্রাচীন যে কিছু নিদর্শন এখনও রয়েছে, এখনও কালের বিবর্তন হারিয়ে যায় নাই, তাদের একটাই দাবি এটা যেন সরকার অবশ্যই পদক্ষেপ নিয়ে এর পরিপূর্ণ একটি রূপ তারা দেয় এবং এখানে অনেক পর্যটন যেহেতু এখন আসে এবং তারা আসে একবার নিরাশ না হয়ে যায়, কিছু না কিছু দেখতে পারে। যেমন এই যে পাশেই যে দেখতে পাচ্ছেন বেহুলার কূপ, এখানে নিচে আরও 4টা কূপ রয়েছে, এটা যদি সংস্কার করে পরিষ্কার করা হয় তাহলে এখানে একটা এখানে কূপ থেকে ঝর্ণা ওঠে এবং একটা দেখার মতো একটা দৃশ্য এখানে হয়। এবং পাশেই আমরা যে নৌকার যে স্থাপনাটা দেখলাম, দৃশ্য দেখলাম, ওখানে চমৎকার একটা দৃশ্য আমরা ওখানে প্রাচীন দৃশ্য আমাদের ক্যামেরাতে এবং আমাদের চোখে ধরা পড়লো। এগুলো যদি সরকার সংস্কার করে তাহলে এই এলাকাটা অনেকটা মনে করেন একটা পর্যটন এলাকা হিসাবে পরিচিত লাভ করবে। হ্যাঁ, এবং আর এই এলাকাতে আমরা অসংখ্য পুকুর দেখতে পেলাম, একটি গ্রামে শত শত পুকুর, এবং আপনারা এখানে না আসলে আসলে দেখতে পারবেন না কত বিশাল বিশাল চমৎকার পুকুর এই গ্রামে রয়েছে। এবং এই এলাকার ভাই ব্রাদারকে অসংখ্য ধন্যবাদ তারা মূল্যবান তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা, এই যে এতক্ষণ আমরা বেহুলার বাড়ি ঘুরে ঘুরে দেখলাম এবং তার ব্যবহৃত কূপ দেখা শেষে এখন যেদিকে আমরা যাচ্ছি বেহুলা এবং লক্ষেন্দারের প্রথম যে সাক্ষাৎ হয় যে বাজারটিতে, সেই বাজারটি দেখার জন্য এখন যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যাক।
বন্ধুরা এই যে এখন আমি যে জায়গাতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটির নাম হচ্ছে হলে আপনার শিববাড়ি। শিববাড়ি এই এলাকাটির নামকরণ করা হয়েছে। এখানে প্রাচীন আমলে বাজার ছিল, আর এই বাজারই বেহুলা আসে এবং লক্ষেন্দ্রের সাথে প্রথম তাদের সাক্ষাৎ হয়। আর এখানে আমরা এখন বাজার দেখতে পারছি না, কিন্তু এখানে সেই প্রাচীন আমলে বিশাল বড় একটি বটগাছ দেখতে পাচ্ছি। যে দেখুন কত পুরাতন একটি বটগাছ। তো আমরা এলাকার এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব তো আসলে এখানকার এই বটগাছের বয়স কত, আর বেহুলা লক্ষেন্দ্রের প্রথম সাক্ষাৎ এই জায়গাতেই হয়, সেই বিষয়ে আমরা কতটুকু জানতে পারি আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা এই গাছের নিকটে আসলেই গাওটা কেমন জানি ছিমছিম করে, আর একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে শত বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী গাছ। আর দেখুন এই গাছের কোথাও আমি গোড়া দেখতে পারছি না, এবং এর সম্পূর্ণ খালি শিকড়ের মাধ্যমে আর বিস্তার লাভ করেছে। ধারণা এখান থেকে হয়তো শুরু, এই দেখতে পাচ্ছেন এখান থেকেই সে চতুর সাইডে তার বিশালতার জানান দিয়ে এবং জায়গা দখল করে ফেলেছে। এই যে দেখুন কি অসাধারণ একটি গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা এই যে এখন আমরা এই এলাকার স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলবো, দেখি তারা এই গাছ সম্বন্ধে কি তথ্য দিতে পারে। আর এই জায়গাতে যে আপনার প্রাচীন আমলে বাজার ছিল এবং বেহুলা লক্ষেন্দ্রের যে প্রথম সাক্ষাৎ হয় এই বাজারে, সেই বিষয়ে আমরা কিছু ওনাদের কাছে জানতে চাবো, দেখি কোন ইনফরমেশন ওরা দিতে পারে কিনা। তো চলুন যাওয়া যাক। আপনারা তো এলাকারই, আচ্ছা এই আপনাদের এই যে এলাকার সেই বিশাল আমরা একটা বটগাছ দেখতে পাচ্ছি, এটা আসলে বয়স কত বছর আপনি একটা তথ্য দিতে পারবেন? আমি না, আমার দাদা বলতে পারবে। তাই এত এর বয়সের গ্রামে যারা জন্মগ্রহণ করেছে তারাই বলতে পারবে যে কতদিনের বয়স, কতদিন আর বয়স, তাই না? বয়সের কথা কোনো মুরব্বি বলতে পারবে না। এই জায়গাটার নাম কি? এটা শিববাড়ি বলে। শিববাড়ি পুকুর পাড় নাকি? না না, এটা সোজা মুখে এটা বলেই শিববাড়ি। এটা শিববাড়ি। শিববাড়ি আমরা মুরব্বিকার মুখে শুনছি এটা হলো বেহুলা লক্ষেন্দ্রের বাজার। এটা বেহুলা লক্ষেন্দ্রের বাজার, নয়া বাজার। ও আচ্ছা আচ্ছা। আমরা ছাড়া হলো ওনার বাবার বাড়ি, এখানে বাজার। এখানে বাজার ছিল আগে। বাজার ওরা বলে লীলা করছে এখানে, ওই মুরব্বিরা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেহুলা লক্ষেন্দ্রের লীলার জায়গায় এই জন্য এখানে নাম ফেলা আছে শিববাড়ি। বাজারঘাট বস্তুল শিববাড়ি, বস্তুল শিববাড়ি এটা, তাই না? ও আচ্ছা আচ্ছা। কিন্তু এই এখানে এই জায়গাটি তো বর্তমান সরকারি গভর্নমেন্টের না, কোনো মালিকানাধীন এই জায়গা? মালিকানা কেউ বলে একজন হিন্দু, তারপরে এখানে ওই একটা গাছ কাটছিল, পরে তহসিল নিয়ে গেছিল, মামলা মোকদ্দমা হয়েছিল এবং না এখানে মূলত সরকারি, এখন সরকারি এটা সরকারি হয়ে গেছে, না? এখানে কেউ আচ্ছা আচ্ছা। ব্যক্তিগতভাবে দখল করতে পারবে না। আমাদের দাবি তো কি এখানে যদি একটু সরকার নজর দিত হুম, তাহলে এই জিনিসগুলো আমাদের পক্ষে একটু ভালো হতো। আমাদের যেহেতু একটা ঐতিহ্যবাহী জায়গা, একটা পর্যটন একটা নগর হিসেবে পর্যটন নাম পরিচিত হলো। হতে হবে। অনেক মানুষ তো এখানে আসেও, বহু লোকজন আসে এবং এটা পরিষ্কার বহু পরিচ্ছন্ন দূরে থাকলে একটু ভালো। তাহলে অনেক ভালো থাকে, কিন্তু ভয় আমরা তো আর পাচ্ছি, এটা নিজের ব্যক্তিগতভাবে কেউ করবে কেউ না। করবে না। হ্যাঁ, ডক্টর হোসেন মঞ্জুর স্যার একবার আসলে আমরা ওখানে নাচারে গাইছি, সাপের রোজা আসলে আমাদের এখানে নাচারে গাইছি। উনি বহু ওয়াদা দিয়ে গেল, কিন্তু কোনো কাজের বেলা নেই। আচ্ছা আচ্ছা। ডক্টর হোসেন মঞ্জুর স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি এখানে একটা পর্যটন কেন্দ্র হয়, আপনাদের এলাকা অনেক, উন্নত হবে, অনেক রাস্তাঘাট উন্নত, সুন্দর হবে, তারপরে হ্যাঁ অনেক মানুষের কর্মসংস্থান হবে এখানে। দূরে দোকানে চললো হুম, এবং লোকজন আসে প্রতিদিন, এরকম লোকজন আসে, পর্যটন করতে আসে। এখানে জায়গাটা একটু পরিষ্কার হলে অনেক সুন্দর হতো। তাহলে অনেক- এটা ঘিরে রাখতো এলাকা একটা। কিন্তু আসলে এইগুলো জায়গার উপর তো মূল্যায়ন নাই। মূল্যায়ন আমাদের দেশে যেটা আমাদের দেশের যারা নেতা, চেয়ারম্যান, মেম্বার এবং এমপি মহোদয় যারা আসেন, তারাও এগুলো বিলে নজর করেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই স্থানীয় ভাইদের সাথে কথা বলে আমরা যেমনটাই জানতে পারলাম, তাদের যে একটা দাবি দেওয়া গভর্নমেন্টের কাছে আছে তা তারা প্রকাশ করলো। তো বন্ধুরা চলুন আমরা একটু গাছটা আরেকটু ভালো করে দেখে নেই। বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই, আমার এই যে পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর রয়েছে এখানে। এটি কিন্তু একটি মন্দির, এইটি হচ্ছে শিব মন্দির। এখানে শিবের ভাস্কর্য রয়েছে।
হিন্দু ভাইরা এখানে তাদের ধর্মীয় কাজ করে থাকে। এই যে আপনাদেরকে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু দরজা তালা লাগানো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এলাকাটাই হচ্ছে হলে আপনার শিববাড়ি বলা হয়। এই মন্দিরের নামকরণে এই এলাকার নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, কেননা আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।